বুঝলে? তাহলে এই প্রথম থেকে একবার শর্টে শর্টে বলে দিচ্ছি। দেখো, প্রথমে কি বললাম যে বিজনেস অ্যাকাউন্টিং সাবজেক্ট তোমার রয়েছে। এখানে অ্যাকাউন্টিং এর মানে কি? আর্ট অফ প্রেজেন্টেশন, মানে কিভাবে প্রেজেন্ট করছো বিজনেসের ট্রানজেকশনকে, কত ভালোভাবে প্রেজেন্ট করছো। কাকে প্রেজেন্ট করতে হবে? কোম্পানির ক্ষেত্রে কাকে প্রেজেন্ট করবে? শেয়ার হোল্ডারকে, যারা শেয়ার কিনে রেখেছে। প্রোপাইটারশিপ বিজনেসে, এক মালিকানা বিজনেসে কাকে প্রেজেন্ট করতে হবে? ব্যাংকে। ব্যাংক চাইতে পারে তোমার অ্যাকাউন্টস দেখি, হিসাবপত্র দেখি, তোমাকে যে লোন দেবো। গভর্নমেন্ট বলতে পারে তুমি যে ট্যাক্সটা পে করেছো, প্রফিট তো বেরিয়েছে, প্রফিটটা দেখি কি করে বের করেছো। তো সেটা তো প্রেজেন্ট করতে হবে ওদেরকে। তো কত ভালোভাবে তুমি প্রেজেন্ট করছো, ওটাই হচ্ছে অ্যাকাউন্টিং। আচ্ছা, তারপরে বললাম সেল তো জানা রয়েছে। তোমার টার্নওভার। টার্নওভার মানে হচ্ছে একটা সেল যেটা একটা পার্টিকুলার পিরিয়ডের, 6 মাসের সেল, ওটাকে বলবে 6 মাসের টার্নওভার। 1 বছরের সেল ওটাকে বলবে টার্নওভার। একটা পিরিয়ডের সেলকে বলা হয় টার্নওভার। টার্নওভার যখনই শুনবে তার মানে একটা কোনো পার্টিকুলার পিরিয়ডের সেলের কথা চলছে। ক্যাপিটালে বললাম কি, শুধুমাত্র ক্যাপিটাল মানে যেটা দিয়ে বিজনেস স্টার্ট হয়, শুধুমাত্র ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স ক্যাপিটাল নয়, তার সাথে সাথে যে অ্যাসেট তুমি নিয়ে এসেছো বিজনেস স্টার্ট করার জন্য, হতে পারে বাড়ির থেকে নিয়ে এসেছো, হতে পারে ধার করে নিয়ে এসেছো, তো সেই অ্যাসেটের ভ্যালিউ কি হয়ে যাবে? ক্যাপিটালের হিসাবে ধরা হবে, সেটাকে ক্যাপিটাল হিসাবে ধরা হবে। তো এখানে আমি ফার্নিচার বিল্ডিং দেখিয়েছি। প্রোপাইটর বলতে কি বোঝায়? যে পার্সন বিজনেস স্টার্ট করলো সেই পার্সনকে বলা হবে প্রোপাইটর, দ্য পার্সন হু স্টার্টস দ্য বিজনেস। তো এখানে মেসার্স ওয়ার্ডটা ইউজ করতে গিয়ে আমি বললাম কি মেসার্স কখন ইউজ করা হয়? যে মেসার্স তখনই ইউজ করা হয় যদি কোনো বিজনেসকে বোঝানো হয়, বিজনেস। তো এখানে আমাদের বিজনেস হচ্ছে দাস মেডিকেল। মেসার্স দাস মেডিকেল মানে বুঝতে হবে যে দাস মেডিকেল একটা বিজনেসের নাম। যেমন তোমার পার্সনের ক্ষেত্রে মিস্টার মিসেস ইউজ হয়ে থাকে, মেল ফিমেল বোঝাতে। তারপরে বললাম যে অ্যাসেট কি? অ্যাসেটের ডেফিনেশনে বলা হচ্ছে যে তোমার যে কন্ট্রোলে রয়েছে যে আইটেম বা প্রপার্টি, যেটাকে কাজে লাগিয়ে তুমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবে, তাকেই তুমি অ্যাসেট বলবে। তোমার কন্ট্রোলে থাকতে হবে, আর সেটা কাজে লাগিয়ে যেন টাকা ইনকাম করা যায়। যদি টাকা ইনকাম না করা যায় তাহলে সেটাকে অ্যাসেটই বলাই যাবে না। টাকা তো ইনকাম হবে না, অ্যাসেট কেন বলা হবে? ঠিক আছে। আচ্ছা, তারপরে সেল বললাম যে সেল তোমার ক্যাশ সেল হতে পারে, ক্রেডিট সেল হতে পারে। তো জাস্ট সেল বলা মানে তার মধ্যে ক্যাশও আছে, ক্রেডিটও রয়েছে। ক্যাশ সেল ধরো 5 লাখের, ক্রেডিট সেল ধরো 2 লাখের, তার মানে টোটাল সেল কত? 7 লাখ। কিন্তু আমি যখন নেট সেলের কথা বলবো তখন কিন্তু সেল থেকে তোমাকে সবসময় রিটার্ন মাইনাস করে দিতে হবে। তার মানে কাস্টমারকে তুমি সেল করেছিলে 20 লাখের, সব কাস্টমারকে মিলে 20 লাখ সেল করেছিলে, তো রিটার্ন হয়ে গেছে 20,000-এর। তার মানে তোমার নেট সেল হবে 19,80,000। তারপরে বললাম স্টক। সেটা স্টকটা বলার আগে আমি বললাম যে ট্রেডিং বিজনেস কি? ট্রেডিং বিজনেস বলতে যেখানে গুডস পারচেজ সেল করছে। আচ্ছা, তার আগে বললাম যে গুডস কি? যে আইটেম বা যে আর্টিকেল, যে প্রপার্টি বা যে প্রোডাক্ট তুমি কিনে নিয়ে এসেছো, কি করবে? অবজেক্টিভ রয়েছে রিসেল করবে। তো সেই প্রপার্টি, সেই আইটেম, সেই প্রোডাক্টকে তুমি কি বলবে বিজনেসের সেন্সে? গুডস। তারপরে বললাম স্টকের কথাতে এলাম। স্টক বলতে তুমি যেটা স্টোর করে রেখেছো। তো ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে যারা পারচেজ সেল করে তারা যেটা স্টক করে রাখে সেটাকে বলা হয় স্টক ইন ট্রেড, স্টক ইন ট্রেড বলে। আর ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে তারা যেটা স্টক করে রাখে, তারা র ম্যাটেরিয়ালের স্টক করে থাকে, স্টক অফ র ম্যাটেরিয়াল বলবে। ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক পড়ে থাকে, কাজ হতে হতে স্টক হয়ে পড়ে রয়েছে, আপ ডাউন হয়ে পড়ে রয়েছে, তো সেই স্টককে বলা হবে স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। আচ্ছা, স্টকের অল্টারনেটিভ নাম রয়েছে, এটাকে বলা হয় ইনভেন্টরি। ইনভেন্টরি।
স্টোরিজ, এটাকে ভালো কথায় বলে ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ তাহলে স্টক অফ র ম্যাটেরিয়াল, স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আর স্টক অফ ফিনিশ গুডস। কোন বিজনেসের ক্ষেত্রে? ম্যানুফ্যাকচারিং বিজনেসে। কিন্তু সার্ভিস সেক্টরে এরকম কিছু স্টক হয় না, যে স্টকটা রাখে সেটা কনজিউম করার জন্য রাখে, তো সেই স্টকটাকে বলা হবে, সেই স্টকটাকে বলা হবে কনজিউমেবল। ধরো তুমি জেরক্স দোকান খুলেছো, তোমাকে তো পেপারের স্টক রাখতে হবে, তো তুমি কি দিচ্ছ? সার্ভিস দিচ্ছ, প্রিন্ট করে দিচ্ছ প্রিন্ট, কিন্তু তোমাকে তো স্টক রাখতে হবে প্রিন্টিং পেপারের, সেই প্রিন্টিং পেপারের স্টক বলা হবে কনজিউমেবল। বুঝতে পারলে? তাহলে এতটা হয়েছে স্টক ইন ট্রেড। স্টক রেখেছো কিসের জন্য? ট্রেড করার জন্য, ট্রেড, কিনে রেখেছো বিক্রি করবে বলে। ট্রেডের মানে কি? পারচেজ করে সেল। যেখানে এনটিটি ওয়ার্ডটা বারবার শুনবে, এনটিটি। এনটিটি মানে কি? এনটিটি অন্য কোনো সাবজেক্টে শুনে থাকবে, এনটিটি মানে কি? সায়েন্সে কোনো এনটিটি পড়েছো ওয়ার্ড? এনটিটি মানে কি? যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে, যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তাকে বলা হবে এনটিটি। যে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে তাকে বলা হবে এনটিটি। এখানে দুটো পাথর পড়ে রয়েছে, এই দুটো পাথরকে তুমি কি বলবে? এনটিটি। ঠিক আছে, এখানে দুটো চেয়ার পড়ে রয়েছে, ঠিক আছে, টেবিল পড়ে রয়েছে বা টুল পড়ে রয়েছে, যেটাকে তুমি দুটো কি বলবে? এনটিটি। তো বিজনেসের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে বিজনেস একটা কি? এনটিটি। বিজনেস একটা কি? এনটিটি, যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে। বিজনেস সবসময় কার থেকে আলাদা হবে? তার মালিকের থেকে আলাদা হবে। বিজনেস হচ্ছে কার থেকে আলাদা? মালিকের থেকে আলাদা। তো মালিক আর বিজনেস, এদিকে তার বিজনেস রয়েছে, এদিকে তার বিজনেস রয়েছে, ঠিক আছে, এদিকে মালিক রয়েছে, তো দুজন কি? সেপারেট এন্টিটি, আলাদা আলাদা এন্টিটি, সেপারেট এন্টিটি। ধরো এখানে এ অ্যান্ড কোম্পানি রয়েছে, এখানে মিস্টার এ রয়েছে, তাহলে এ আর এ অ্যান্ড কোম্পানি সেপারেট এন্টিটি, ঠিক আছে। আচ্ছা, পার্সন কি রয়েছে? পার্সন, পার্সন কাকে বলে? ইংরেজিতে কি শিখেছো পার্সন বলতে? এখানে পার্সনের মিনিং আলাদা রয়েছে। পার্সন বলতে যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তাকেই বলা হবে পার্সন। যার জন্য আলাদা হিসাবপত্র রাখতে হচ্ছে তাকে বলা হবে পার্সন, ঠিক আছে, যার জন্য আলাদা হিসাবপত্র রাখতে হচ্ছে তাকে বলা হবে পার্সন। তার মানে তুমি যদি ইন্ডিভিজুয়াল হও, তুমি তো বিজনেস করবে না, তুমি কি হয়ে গেলে? পার্সন হয়ে গেলে। একটা কোম্পানি তো বিজনেস করছে, সে তাহলে কি হয়ে যাচ্ছে? পার্সন হয়ে যাচ্ছে, এদেরকে পার্সন বলা হচ্ছে। ইউনিভার্সিটি কি হয়ে যাচ্ছে তাহলে? পার্সন। ইউনিভার্সিটির অ্যাকাউন্টস তো মেনটেন করতে হবে, তো যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে, যার সেপারেট অ্যাকাউন্টস মেনটেন করতে হচ্ছে তাকে বলা হচ্ছে পার্সন। তাহলে একটা পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মের নাম বলতে পারবে? এবিসি অ্যান্ড অ্যাসোসিয়েটস, এরকম শুনেছো কোনোদিন নাম? এবিসি অ্যান্ড অ্যাসোসিয়েটস। তো এখানে
তিনজন পার্টনার রয়েছে, তিনজন পার্টনার মিলে ফার্ম বানিয়েছে, পার্টনারশিপ ফার্ম। তো এই যে এবিসি অ্যান্ড অ্যাসোসিয়েটস, এটা তো একটা বিজনেসের নাম। তো এটা কি হয়ে যাবে, একটা পার্সন হয়ে যাবে, যার জন্য সেপারেট, যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে, তাকে, তার জন্য তুমি কি করছো, অ্যাকাউন্টস বানাচ্ছ, হিসাবপত্র তার মেনটেন করছো, তো তাকে কি বলা হবে, পার্সন বলা হবে। ঠিক আছে, অ্যাকাউন্টসে। তো গভর্নমেন্ট কি হয়ে যাবে, একটা পার্সন। প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট কি হবে, পার্সন। সেন্ট্রাল গভর্নমেন্ট কি হয়ে যাবে, পার্সন। ঠিক আছে। লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি কি হয়ে যাবে, পার্সন। মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টসের সেন্সে পার্সন। তাহলে তুমি যেটা পার্সন শিখেছিলে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এখানে ও পার্সন নয়, এখানে যার জন্য অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, যার রেসপন্সিবিলিটি রয়েছে প্রফিটের উপরে ট্যাক্স পে করার, গভর্নমেন্টকে হিসাব দেখানোর, সবাইকেই বলা হবে পার্সন। যদি তোমার ফ্যামিলি বিজনেস থাকে, সেই ফ্যামিলি বিজনেসকে কি বলা হয়, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, আনডিভাইডেড ফ্যামিলি। তো হিন্দি আনডিভাইডেড ফ্যামিলিও কি হয়ে যাবে, ফ্যামিলি বিজনেস। তো এর তো অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, প্রফিট হলে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, তো এটা কি হয়ে যাবে, পার্সন। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কি হয়ে গেল, পার্সন। আর বলো, ক্লাব, ক্লাব শুনেছো, ক্লাবের হিসাবপত্র মেনটেন করতে হয়, গভর্নমেন্টকে দেখাতে হয় অ্যাকাউন্টস, হিসাব। ক্লাব ইজ এ পার্সন। লেবার ইউনিয়ন শুনেছো, লেবার ইউনিয়ন রেজিস্ট্রেশন করাতে হয় জানো, লেবার ইউনিয়নের। তার মানে লেবার ইউনিয়ন আর তার যে মেম্বার, লেবার ইউনিয়নের তো মেম্বার থাকবে, লেবার ইউনিয়ন আর তার মেম্বার সেপারেট কি সেপারেট নয়, সেপারেট। লেবার ইউনিয়নের নাম রেখেছো কি, মিদনাপুর লেবার ইউনিয়ন, তার মেম্বার রয়েছে, তাহলে তার মেম্বার আর লেবার ইউনিয়ন সেপারেট রয়েছে, তার মানে দুজন সেপারেট এন্টিটি, দুটোকে সেপারেট এন্টিটি বলা আছে। মিদনাপুর লেবার ইউনিয়ন সেপারেট এন্টিটি। তো লেবার ইউনিয়ন কি হয়ে গেল, একটা পার্সন হয়ে গেল, কারণ ওর জন্য তোমায় কি করতে হবে, আলাদা করে হিসাব মেনটেন করতে হবে, গভর্নমেন্টকে দেখাতে হতে পারে কি তোমাদের এই ইউনিয়নের কত কি ইনকাম হয়েছে, কত কি খরচা হয়েছে, দেখাতে হতে পারে। টেম্পল, মন্দির, বলো, টেম্পল একটা পার্সন। ধরো আহ কোনো একটা টেম্পল রয়েছে মিদনাপুরে, মিদনাপুর জানা আছে, বলো, रामकृष्ण मिशन, क्या वो टेम्पल है, जगन्नाथ मंदिर। NATH, टेम्पल है, तो इसके लिए अलग से अकाउंट से रखना पड़ेगा, तो ये भी एक পার্সন है। তাহলে এর জন্য অ্যাকাউন্টস আলাদা করে রাখতে হবে, হয় না, মন্দিরের কত হিসাব আছে দেখাও, মন্দিরের নামে ব্যবসা চলছে, তো এও কি হবে, অ্যাকাউন্টসের হিসাবে পার্সন হবে, ইনকাম ট্যাক্সের হিসাবে কি হবে, পার্সন হবে, যার জন্য সেপারেট অ্যাকাউন্টস মেনটেন করতে হয় তাকে বলা হয় পার্সন। সিমিলারলি বিজনেসেও মালিক ও তার বিজনেস কি আলাদা হবে, মালিক ও তার বিজনেস আলাদা। তাহলে মালিক ও তার বিজনেস টু সেপারেট এন্টিটিজ। আমি ছবি করে দেখালাম, এই যে এটা নয়, হ্যাঁ এটাই, মালিক ও তার বিজনেস সেপারেট এন্টিটি, আলাদা।
তুমি তো বলবে না আমি তো মালিক, আবার বিজনেস আর মালিক কি করে আলাদা হলো? মালিক যদি বিজনেস স্টার্ট করে, বিজনেস কি করবে, মালিকের নামে লিখে রাখবে কি মালিক আমাকে এত টাকা দিয়েছে, মালিক আমাকে এত টাকা দিয়েছে। আবার আহ, মালিক যখন বিজনেস থেকে টাকা তুলে নিয়ে যাবে, তখনও কি করবে, বিজনেস মালিকের নামে লিখে রাখবে কি মালিক এত টাকা নিয়ে গেছে। তাহলে তোমার হিসাবে যদি মালিক আর বিজনেস একই হতো, তাহলে কি লিখে রাখতো বিজনেস? লিখে রাখতো না। মালিক ও তার বিজনেস আলাদা, সেই কারণেই বিজনেস কি করবে, মালিকের নামে লিখে রাখবে। যখন মালিক কিছু নিয়ে আসবে বিজনেসে, যেটা কি নামে লিখে রাখা হবে, ক্যাপিটাল নামে লিখে রাখা হবে। কি নামে লিখে রাখা হবে, ক্যাপিটাল। তার মানে ক্যাপিটাল নামে যে অ্যাকাউন্টটা খোলা হবে সেটা কার অ্যাকাউন্ট, মালিকের অ্যাকাউন্ট। বিজনেস কি করবে, ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট খুলবে, সেই অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকবে সেটা তাহলে কার টাকা, মালিকের টাকা। বিজনেস আরও একটা অ্যাকাউন্ট খুলবে, যেটার নাম হবে ড্রয়িং অ্যাকাউন্ট, যেখানে দেখানো হবে মালিক যে তুলে নিয়ে যাবে যত টাকা, মালিক টাকা তুলে নিয়ে যেতে পারে, কোনো জিনিসও নিয়ে যেতে পারে, তো যত টাকা তুলে নিয়ে যাচ্ছে সেটাকে বলা হবে ড্রয়িং। টাকা প্লাস কোনো অ্যাসেটও নিয়ে যেতে পারে। তার মানে বিজনেস কি করবে, মালিকের নামে কটা অ্যাকাউন্ট খুলবে, দুটো। একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ড্রয়িং অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে যত সে নিয়ে আসবে সেটা হিসাব রাখবে, আর ড্রয়িং অ্যাকাউন্টে যতটা তুলে নিয়ে যাবে ততটার হিসাব রাখবে। তার মানে ড্রয়িং অ্যাকাউন্ট কি শিখলে, ড্রয়িং অ্যাকাউন্ট হলো একটা অ্যাকাউন্ট যেখানে মালিক কত নিয়ে যাচ্ছে বিজনেস থেকে, বিজনেস সেটা লিখে রাখবে। তাহলে আমরা দুটো অ্যাকাউন্ট শিখে নিলাম। বিজনেস যেটা লিখে রাখবে কার নামে, মালিকের নামে। তাহলে একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টসে সবকিছু কিসের থ্রু দিয়ে হবে, অ্যাকাউন্টের থ্রু দিয়ে হবে। এর নামে অ্যাকাউন্ট খুলো, সেই নামে অ্যাকাউন্ট খুলো, ঠিক আছে। তো মালিকের নামে কটা অ্যাকাউন্ট থাকবে, দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ড্রয়িং অ্যাকাউন্ট। ড্রয়িং অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট খুলবে। মালিক নিয়ে এলে বিজনেস কি করবে, এই এই অ্যাকাউন্টে জমা করবে, এই অ্যাকাউন্টে দেখাবে। তুলে নিয়ে গেলে কি করবে, এই অ্যাকাউন্টে দেখাবে। ধরো মালিক নিয়ে এসেছিল 5 লাখ, কিন্তু নিয়ে গেল 20,000। তার মানে মালিকের এখন ক্যাপিটাল কত আছে, মালিকের ক্যাপিটাল আছে 4 লাখ আছে। তাহলে বিজনেস এরকম কেন করছে, বিজনেস এরকম কেন করছে, মালিকের নামে সেপারেটলি অ্যাকাউন্ট খুলে রেখেছে বিজনেস, কারণ বিজনেসকে তুমি পরে বলবে যে আমি তো এত কিছু করলাম, আমি বিজনেস থেকে তো কোনো লাভ পেলাম না, বলবে কি বলবে না? যদি হিসাব রাখো তাহলে কি হবে, বিজনেস যদি হিসাব রাখে যে মালিক কত নিয়ে এসেছে, কত নিয়ে চলে গেছে, তার যদি হিসাব থাকে, তুমি বিজনেসকে কিছু বলতে পারবে যে বিজনেস তো আমাকে প্রফিট দিল না, বলতে পারবে কি, পারবে না। কারণ হিসাব রয়েছে তুমি কত তুলে নিয়ে গেছো, ঠিক আছে। না হিসাব থাকলে কি হবে, তুমি তো মাঝে মধ্যে তুলে নিয়ে চলে যাও, তার হিসাব নেই, বছরের শেষে বলছো আমার তো কোনো লাভই হয়নি। তুমি যেটা তুলে নিয়ে গেছো তার তো হিসাব রাখো, তাহলে তো বুঝবে যে কত তুলে নিয়ে গেছো, তাহলেই বোঝা যাবে যে কত লাগিয়েছিলে, বিজনেস থেকে কত ইনকাম হলো। সেই জন্য মালিকের নামে কি থাকবে, বিজনেস কি করবে, দুটো অ্যাকাউন্ট খুলবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্রয়িং অ্যাকাউন্ট। তাতে বিজনেস দেখিয়ে দেবে যে আমি প্রফিট করিয়েছি না লস করিয়েছি। বুঝতে পারলেন? তাহলে মালিক ও তার বিজনেস কি সেপারেট এন্টিটি, বিজনেস লিখে রাখবে মালিকের নামে, ওটাকে সেপারেট এন্টিটি কনসেপ্ট বলে। আচ্ছা, আর দুটো কনসেপ্ট দেখে নাও। ডেটার্স, ডেটার্স মানে শুনে থাকবে, ডেটার্স মানে কি, ডেটার্স, DBTORS,
ডেটরস মানে হচ্ছে যে পার্সনকে তুমি ধারে সেল করবে সেই পার্সনকে কি বলা হবে? ডেটরস। যে পার্সনকে ধারে সেল করবে সেই পার্সন কি হবে? ডেটরস। ধরো অজন্তা লিমিটেড, অজন্তা লিমিটেড ধরো শু ম্যানুফ্যাকচার করে, শু, অজন্তা লিমিটেড শু ম্যানুফ্যাকচার করে। সাপোজ সেই কোম্পানি কি করেছে, মিদনাপুরের কোনো ডিলারকে সেল করেছে, ধারে সেল করেছে। মিদনাপুরের কোনো ডিলার, শু ডিলার, সে কি করেছে, 10 লাখ টাকা ধারে পারচেজ করে নিয়ে এসেছে। 10 লাখ টাকা ধারে পারচেজ করেছে মানে ধারে কিনেছে, শু কিনেছে। তো তাহলে অজন্তা লিমিটেড যে কোম্পানি রয়েছে সে কি করলো, অন ক্রেডিটে সেল করেছে। তো অজন্তা লিমিটেড কি বলবে যে আমার ডেটরস ওই ডিলার, ডিলারের নাম ধরো দাস ডিলার্স, দাস ডিলার্স, তাহলে অজন্তা লিমিটেড দেখাবে যে আমার ডেটরস হচ্ছে অজন্তা, আমার ডিলার্স, আমার ডেটরস হচ্ছে দাস ডিলার্স, আমার ডেটরস হচ্ছে দাস ডিলার্স, মানে ওর কাছ থেকে টাকা পাবো, ধারে সেল করেছি। তাহলে ডেটরস কাকে বলা হবে, যাকে তুমি ধারে সেল করবে সেই পার্সনকে। আর পার্সনের ডেফিনেশনে বলেছি, পার্সনের ডেফিনেশনে কিন্তু ওই ইংলিশের পার্সন নয়, পার্সনের ডেফিনেশনে যে কেউ হতে পারে, যে কি করে, যাকে সেপারেটলি অ্যাকাউন্টস মেনটেন করতে হয়, হিসাবপত্র মেনটেন করতে হয়, তাকেই বলা হবে পার্সন। তাহলে পার্সন কিরকম হতে পারে, তুমি যদি বলো ন্যাচারাল পার্সন আর আর্টিফিশিয়াল পার্সন, তাহলে পার্সন হতে পারে ন্যাচারাল পার্সন, হতে পারে আর্টিফিশিয়াল পার্সন। হিউম্যান বিং কি হবে, ন্যাচারাল পার্সন, কিন্তু যেগুলো বানাচ্ছে, মানুষই বানাচ্ছে, সেটাকে বলা হবে আর্টিফিশিয়াল পার্সন বা লিগেল পার্সন। কোম্পানি তুমি বানালে তো তাকে কি বলা হবে, লিগেল পার্সন, লিগেল এন্টিটি, লিগেল এন্টিটি বলা হবে। তাহলে আমি এখানে আমি লিখতে পারি যে ডেটরস আর দ্য পার্সন, আর দ্য পার্সন টু হোম, যাকে কি করছো, টু হোম গুডস আর সোল্ড, যাকে গুডস সেল করছো অন ক্রেডিট, যাকে গুডস সেল করছো অন ক্রেডিট, ধারে। কোনো ডাউট আছে বলো? কাস্টমার মানে কি, কাস্টমার আর ডেটরস এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? যে ধারে কেনে তাকে ডেটরস বলে, আর কাস্টমার ডেটার্স হতেই পারে, হুম কিন্তু ডেটার্স মানে কাস্টমার ধারে কিনতেই পারে, মানে যে ক্যাশে কিনবে বা ধারে কিনবে দুজনকেই তো কাস্টমার, কাস্টমার বলা হবে, যে কেনে তাকে কাস্টমার। যেখানে তাকে কাস্টমার বলা হয়। তাহলে ডেটরস তাকেই বলা হবে যে শুধুমাত্র ধারেই কিনেছে, কিন্তু কাস্টমার যে কেউ হতে পারে, যে তোমার ধারে কিনেছে তাকেও তুমি কাস্টমার বলবে, ক্যাশে কিনেছে তাকেও কাস্টমার বলবে। তাহলে কনফিউশন থাকবে না আর। আচ্ছা এরপরেরটাতে এসে যাও, ক্রেডিটার্স। ক্রেডিটার্স কাকে বলবে, ডেটরস এর উল্টা, যার কাছ থেকে তুমি ধারে পারচেজ করে নিয়ে এসেছো, ধারে কিনে নিয়ে এসেছো গুডস, তাকে কি বলবে, ক্রেডিটার্স। তাকে তোমাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে, ধারে তো কিনে নিয়ে এসেছো। তাহলে আমি কিভাবে লিখতে পারি, ক্রেডিটার্স, ক্রেডিটার্স আর দ্য পার্সন, ক্রেডিটার্স আর দ্য পার্সন ফ্রম হুম, যার কাছ থেকে, ফ্রম হুম গুডস আর পারচেজ, যার কাছ থেকে কি করো, গুডস আর পারচেজ অন ক্রেডিট, মানে যিনি ধারে জিনিস বিক্রি করেন তাকেই তো ক্রেডিটর। ক্রেডিটর বলা হয়, গুডস বিক্রি করে, গুডস। আচ্ছা ক্রেডিটর আর সাপ্লায়ারের মধ্যে কি ডিফারেন্স আছে তাহলে? সাপ্লায়ার, সাপ্লায়ার শুনে থাকছো, সাপ্লায়ার মানে সাপ্লায়ার মানে প্রোডাক্ট উৎপাদন করে যে তোমাকে সাপ্লাই করছে তাকেই সাপ্লায়ার বলবে। তুমি বলছো আমার যে এসি আছে, এসি একটা ডিলারের কাছ থেকে নেই, আমার সাপ্লায়ার ভালো, সে দুদিনের মধ্যে গুডস পাঠিয়ে দেয়,
তো এখানে সাপ্লায়ার কি হলো, যে তোমাকে সাপ্লাই করেছে। তাহলে সাপ্লায়ার আর ক্রেডিটরস এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? সিমিলার, যেমন আগের কেসটা হচ্ছিল ডেটরস কাস্টমারের মধ্যে। সাপ্লায়ার যে ক্রেডিট দিয়ে মাল বিক্রি করবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, যে বিক্রি করে বা সাপ্লাই করে তাকেই সাপ্লায়ার বলে। যে সাপ্লাই করবে কিংবা হচ্ছে ক্যাশে হোক। ঠিক। আর ক্রেডিটরস হচ্ছে শুধুমাত্র ধারেই বিক্রি করে। ঠিক। তাহলে সাপ্লায়ার বলতে যার কাছ, যে তোমাকে সাপ্লাই করেছে গুডস, তাকেই তুমি সাপ্লায়ার বলবে। কিন্তু ক্রেডিটর তাকেই বলবে যে তোমাকে ধারে সাপ্লাই করেছে, যার কাছ থেকে তুমি ধারে কিনেছো। ঠিক আছে, এগুলো থিন লাইন অফ ডিফারেন্স, তোমার কনফিউশন হবে ডিফারেন্স না জানলে। আর কিছু? তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি অধৈর্য হয়ে পড়ছো। আচ্ছা, ডেটর ক্রেডিটর তো হলো। আচ্ছা, ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট বিজনেসের একটা অ্যাকাউন্ট হয়ে থাকে, ট্রেডিং অ্যাকাউন্ট বলা হয়। আমি বলেছি কি অ্যাকাউন্ট সে হিসাবে রাখা হয় অ্যাকাউন্টের থ্রু দিয়ে, এ অ্যাকাউন্ট, ও অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট একটা হয়ে থাকে। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কি রেজাল্ট পাওয়া যায়? বিজনেসের কি পাওয়া যাবে? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বিজনেসের গ্রস প্রফিট পাওয়া যায়। গ্রস কি প্রফিট পাওয়া যাবে? গ্রস প্রফিট। তাহলে বিজনেসের যদি গ্রস প্রফিট বের করতে হয়, তোমাকে কোন অ্যাকাউন্ট বানাতে হবে? ট্রেডিং অ্যাকাউন্ট। গ্রস থাকা মানে তো নেট তো থাকবেই। নেট প্রফিট পাওয়া যাবে কোন অ্যাকাউন্ট থেকে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কি পাবে? নেট প্রফিট পাবে। নেট প্রফিট। তাহলে তুমি যদি বলতে চাও কি আমি বিজনেসের প্রফিট বের করতে চাই, তাহলে তোমাকে কিন্তু এই দুটো অ্যাকাউন্ট বানাতে হবে, গ্রস প্রফিট, নেট প্রফিট। তুমি যদি বলতে চাও কি আমি বিজনেসের কত অ্যাসেট রয়েছে, কত লায়াবিলিটি রয়েছে সেটা জানতে চাই, তাহলে তোমাকে বানাতে হবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। তাহলে তুমি যদি জানতে চাও কি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কত অ্যাসেট রয়েছে, কত লায়াবিলিটি রয়েছে, তাহলে কি করতে হবে? তোমাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ব্যালেন্স শিট দেখতে হবে। তুমি যদি জানতে চাও কি টিসিএস এর কত প্রফিট রয়েছে, তাহলে তোমাকে দেখতে হবে প্রফিট এন্ড লস। বুঝতে পারলে? তাহলে ব্যালেন্স শিট কি? ইট ইজ স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড liabilities. liabilities, LIABLITIS, liabilities। অ্যাসেট তো জানো, অ্যাসেটের ডেফিনেশন তো বলেছি। লায়াবিলিটিস কি জিনিস? হোয়াট ইজ লায়াবিলিটি? লায়াবিলিটিস কর্তব্য। কর্তব্য সেটা লায়াবিলিটি হয়ে যাবে? লায়াবিলিটি কর্তব্য। কেউ তোমাকে দায়িত্ব দিল কি যাও জলটা নিয়ে আসো, এটা কি করে লায়াবিলিটি হবে? লায়াবিলিটি মিন্স অব্লিগেশন টু পে। তোমাকে যদি কাউকে কোনো টাকা পে করতে হয়, সেটাকে তুমি কি বলবে? লায়াবিলিটি। প্রেজেন্ট অব্লিগেশন টু পে। অব্লিগেশন মানে তোমার দায়িত্ব রয়েছে, দিতে হবে টাকা। প্রেজেন্ট অব্লিগেশন টু পে। তোমার যদি প্রেজেন্ট অব্লিগেশন থাকে সেটাকে তুমি বলবে লায়াবিলিটি। যদি ফিউচার অব্লিগেশন থাকে সেটাকে প্রেজেন্ট, সেটাকে লায়াবিলিটি বলবে না। তোমাকে যদি আজকের ডেটে কাউকে 500 টাকা দিতে হয়, তুমি কি বলবে? তোমার লায়াবিলিটি রয়েছে
500 টাকা। তাহলে আমি এটাকে কি ভাবে লিখতে পারি? ইট ইজ প্রেজেন্ট অব্লিগেশন, প্রেজেন্ট অব্লিগেশন, অব্লিগেশন টু পে। তোমার যদি পেমেন্ট করার অব্লিগেশন থাকে তখনই তুমি বলবে যে তোমার লায়াবিলিটি রয়েছে। তুমি কারোর কাছ থেকে ধার করে রেখেছো, ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছো, তার মানে তোমার লায়াবিলিটি রয়েছে, পেমেন্ট করতে হবে, তো লায়াবিলিটি হয়ে যাবে। ধরো তোমার ইলেকট্রিক বিল এসে গেছে, তোমাকে তো পেমেন্ট করতে হবে, প্রেজেন্ট অব্লিগেশন রয়েছে পেমেন্ট করার জন্য, তো এটা লায়াবিলিটি হয়ে যাবে। তাহলে তুমি যদি বিজনেসের অ্যাসেট কত রয়েছে, লায়াবিলিটি কত রয়েছে জানতে চাও, তাহলে কোনটা দেখতে হবে? ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট দেখতে হবে, বুঝলে? ব্যালেন্স শিট। আচ্ছা তাহলে অ্যাসেটের এক্সাম্পল দুটো একটা বলো দেখি। অ্যাসেট তো আমি বলে দিলাম, অ্যাসেটের এক্সাম্পল বলো। ফলের বাগান, ফলের বাগান, ফলের বাগান তুমি তাহলে বলতে চাইছো ল্যান্ড, ল্যান্ড তাই তো? ল্যান্ড, বিল্ডিং, গাড়িও তো হবে, কার, ফার্নিচার, রেসিডেন্সিয়াল কমোডিটিস, বাস, বাস, যেটাকে তুমি ভেহিকলস বলছো। আর বিজনেসের সেন্সে বলবে কমোডিটি কে বলেছিলে? কিসের কমোডিটি? এসেনশিয়াল, এসেনশিয়াল কমোডিটি বিজনেসের সেন্সে বলো। এসেনশিয়াল কমোডিটি ওটা তো তুমি গভর্নমেন্টের সেন্সে বলছো, গভর্নমেন্ট বলছে আমার এসেনশিয়াল কমোডিটি ফ্রিতে দিতে হবে, সেটা গভর্নমেন্টের সেন্সে বললে হবে না, বিজনেসের সেন্সে বলো বিজনেসের দিক থেকে কি অ্যাসেট হতে পারে। বিজনেসের স্টক একটা অ্যাসেট, কি অ্যাসেট নয়? তুমি গুড স্টক করে রেখেছো, এটাও তো এক ধরনের অ্যাসেট, যেটাকে সেল করে তোমার টাকা আসবে, তাই তো? তোমার কন্ট্রোলে রয়েছে। আর কিছু? ক্যাশ তোমার অ্যাসেট কি অ্যাসেট নয়? ক্যাশ অলওয়েজ অ্যাসেট হবে। ব্যাংক ব্যালেন্স অ্যাসেট। মেশিনারি, ফ্যাক্টরিতে যে মেশিন রয়েছে সেগুলো অ্যাসেট। ডেটার্স, যে টাকা তুমি তার কাছ থেকে পাবে, যাকে ধারে সেল করেছো তার কাছ থেকে পাবে, সেটা তোমার কাছে অ্যাসেট কি অ্যাসেট নয়? অ্যাসেট। যে টাকা পাবে সেটা অলওয়েজ অ্যাসেট হবে। আচ্ছা এখানে বলে রাখি যে অ্যাসেট দু ধরনের হয়ে থাকে, বেসিক্যালি দু ধরনের এখন জেনে রাখো। একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বলতে যেটাকে কাজে লাগিয়ে তোমার এক বছরের বেশি সময় ধরে বেনিফিট আসবে। তুমি যে অ্যাসেটকে কাজে লাগিয়ে বেনিফিট পাবে মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে, মানে মোর দেন 1 বছর বেনিফিট পাবে, 3-4 বছর ধরে বেনিফিট পাবে, কি 10 বছর ধরে বেনিফিট পাবে, 1 বছরের বেশি সময় ধরে বেনিফিট পাবে, তাকে বলা হবে ফিক্সড অ্যাসেট। তাহলে আমাদের যে উপরের এক্সাম্পল গুলো ছিল সেগুলো বিল্ডিং ফিক্সড অ্যাসেট, ল্যান্ড ফিক্সড অ্যাসেট, কার ফিক্সড অ্যাসেট, মেশিনারি ফিক্সড অ্যাসেট, বাস ফিক্সড অ্যাসেট, ফার্নিচার, এগুলো ফিক্সড অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট কি? ক্যাশ, ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স অলওয়েজ কারেন্ট অ্যাসেট, ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স অলওয়েজ কারেন্ট অ্যাসেট। ক্যাশ ব্যাংক ব্যালেন্স বাদ দিয়ে আর যে সমস্ত অ্যাসেট রয়েছে সেই সমস্ত অ্যাসেট কারেন্ট অ্যাসেট তখনই হয়ে যাবে যদি সেই অ্যাসেট থেকে তোমার টাকা রিয়েলাইজ হয়ে যায় 1 বছরের মধ্যে। যদি সেই অ্যাসেট ক্যাশে কনভার্ট হয়ে যায় 1 বছরের মধ্যে তাকে বলবে কারেন্ট অ্যাসেট। যেমন স্টক, তুমি স্টক করে রেখেছো, অবভিয়াসলি কি হবে 1 বছরের মধ্যে সেটা ক্যাশে কনভার্ট হবে, তো স্টককে কি বলবে? কারেন্ট অ্যাসেট, কারেন্ট, 1 বছরের মধ্যে ক্যাশে কনভার্ট হয়ে যাবে। ডেটর্স, ডেটর্স মানে কি? যাকে ধারে সেল করেছিলে,
ওর কাছ থেকে 10 লাখ টাকা পাবে, ওকে তাহলে কি বলছো তুমি? ডেটর্স বলছো। তাহলে ওকে যে ডেটর্স দেখিয়ে রেখেছো, ওর নামে 10 লাখ দেখিয়ে রেখেছো, কি আমার 10 লাখ টাকা পাওনা আছে ওই পার্টির কাছ থেকে, এটা আমার ডেটর্স অ্যাসেট। কি ধরনের অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। কারণ ওইটা থেকে তোমার ক্যাশে কনভার্ট হয়ে যাবে 1 বছরের মধ্যে। তুমি কি কোনো পার্টিকে 2 বছর ধরে ধার দেবে? তুমি কোনো পার্টিকে বলবে 10 দিন, 15 দিন, 1 মাস, তার বেশি বলবে না। তার মানে তোমার যে ডেটর্স রয়েছে, ধারে যাকে সেল করেছো, সেই ধারে সেল যেটা যাকে ডেটর্স বলছো, সেটা তোমার কারেন্ট অ্যাসেট হয়ে যাবে, কারণ সেই টাকাটা ক্যাশে কনভার্ট হয়ে যাবে 1 বছরের মধ্যে। তাহলে ফিক্সড অ্যাসেট থেকে বেনিফিট পাবে 1 বছরের বেশি সময় ধরে। আর কারেন্ট অ্যাসেটের ডেফিনেশনে কি বললাম, সেটা ক্যাশে কনভার্ট হয়ে যায় 1 বছরের মধ্যে। আর ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স অলওয়েজ কি হবে? কারেন্ট অ্যাসেটই হবে। কোনটা ট্রেড? কারেন্ট অ্যাসেটের ট্রেড কিছু বলিনি। আচ্ছা, স্টক। স্টক অলওয়েজ কারেন্ট অ্যাসেট। স্টক কারেন্ট অ্যাসেট কেন? কারণ আমরা এক্সপেকটেশন কি রাখি, 1 বছরের মধ্যেই বিক্রি হয়ে যাবে। আমি কি কোনো স্টক করে রাখি কি 2 বছর পরে বিক্রি হবে? আমি মোবাইলের স্টক করে রাখলাম, আমি ভাবলাম কি এই মাসে বিক্রি হয়নি, পরের মাসে হয়ে যাবে। ইন্টেনশন কি আছে? 1 বছরের মধ্যেই তো বিক্রি হবে, তাহলে কারেন্ট অ্যাসেটই হবে সেটা। ঠিক আছে, তাহলে আজকের সেশন এইখান পর্যন্তই। আমি তোমাদের রেকর্ডিং দিয়ে দেবো গ্রুপে, স্যার দেখে নেবে। ড্রয়িং অ্যাকাউন্ট